আজ থেকে ১৫ বছর আগে রেল লাইনের ধারে যে নিষ্পাপ শিশুটিকে তার মা একা ফেলে যেতে বাধ্য হয়েছিলেন, সেই মেয়েটি আজ ফিরলেন এই শহরে। ভাগ্যকে পাল্টে দিয়ে, চোখের জলকে শপথ বানিয়ে সে এখন এই জেলার জেলা ম্যাজিস্ট্রেট, ডিএম। ক্ষমতার সর্বোচ্চ আসনে বসেও তার হৃদয়ে গেঁথে আছে এক গভীর ক্ষত। স্টেশনের সেই একাকী রাত। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার সেই মা আজও সেই একই প্ল্যাটফর্মে তার জন্য অপেক্ষা করেন, তখন যে গোপন সত্য উন্মোচিত হল, তা শুনে আপনাদের মন তীব্রভাবে কেঁপে উঠবে। এই গল্প শুধু ক্ষমতা বা সফলতার নয়, এ হল মা মেয়ের অটুট বন্ধন এবং অতীতের এক ভয়ঙ্কর ত্যাগের ইতিহাস। আসুন সেই অকথিত সত্যের দিকে চোখ রাখি। রাত নামলে শহরতলি রেলওয়ে স্টেশনে প্রচুর ভিড় ছিল। ট্রেনের ভেপু, যাত্রীদের হৈহট্টগোল, গাড়ির হর্ন সব মিলে এক অদ্ভুত কোলাহল তৈরি হচ্ছিল। কিন্তু এই গোলমালের মধ্যে মালতী তার ৪ বছরের মেয়ে প্রিয়াকে নিয়ে প্ল্যাটফর্মের এক কোণে বসেছিলেন। তার চোখ জলে ভরেছিল এবং মুখে ছিল গভীর বিষণ্ণতা। তার কোলে বসা ছোট্ট প্রিয়া বারবার মায়ের দিকে তাকাচ্ছিল এবং সরলতায় জিজ্ঞাসা করছিল, মা, আমরা কেন এখানে বসে আছি? কিন্তু মালতীর কাছে কোনো উত্তর ছিল না। তার চোখ থেকে অবিরাম জল ঝরছিল, তবুও তিনি মেয়েকে বাহুতে শক্ত করে জড়িয়ে বুকে চেপে ধরে রইলেন। ঠিক তখনই হঠাৎ ট্রেনের হুইসেল বাজল। মালতী তার চোখ মুছে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর তার ছোট্ট হাতে একটি লজেন্স দিলেন। বেটি, এটা খাও, আমি এক্ষুনি আসছি, তিনি কাঁপতে কাঁপতে বললেন। প্রিয়া নিষ্পাপভাবে মাথা নাড়ল এবং লজেন্সটি খুলতে লাগল। এর মাঝেই মালতী ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলেন। ট্রেনটি যখন চলতে শুরু করল, মালতী ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই প্রিয়া বুঝতে পারল যে তার মা চলে গেছেন। সে এদিক ওদিক তাকাল, চিৎকার করল, মা, মা গো, কিন্তু কোনো উত্তর এলো না। প্ল্যাটফর্মে দাঁড়ানো মানুষজন তাকে কাঁদতে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। তার মা তাকে এক অচেনা জগতে একা ফেলে চলে গেছেন। সে ভয়ে কাঁপতে লাগল, চোখ থেকে জল পড়তে লাগল। সে জানতে পারল না যে এরপর তার কি হবে। প্রিয়াকে কাঁদতে দেখে অবশেষে একজন রেলওয়ে পুলিশের কনস্টেবলের নজর তার ওপর পড়ল। তিনি আলতো করে তার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন, বেটি, তোমার মা বাবা কোথায়? কিন্তু প্রিয়া শুধু ফুপিয়ে ফুপিয়ে তার মাকে ডাকছিল। কনস্টেবল গভীর শ্বাস নিলেন এবং তাকে কোলে তুলে নিয়ে থানায় গেলেন। সেখান থেকে তাকে নিকটবর্তী শুভাশিস বালিকা নিবাসে পাঠানো হল। বালিকা নিবাসের পরিবেশ তার জন্য সম্পূর্ণ নতুন এবং অচেনা ছিল। ৪ বছরের নিষ্পাপ প্রিয়া যে এতদিন মায়ের কোলে খেলত, এখন এমন এক জায়গায় এলো যেখানে তাকে আদর করার কেউ ছিল না। সেখানকার বাকি বাচ্চারাও ছিল অনাথ, কিন্তু প্রিয়ার তাদের সাথে মিশতে সময় লাগল। প্রতি রাতে ঘুমানোর আগে সে তার মাকে মনে করে কাঁদত, কিন্তু তার চোখের জল মোছার কেউ ছিল না। সেখানে জীবন সহজ ছিল না। খুব ভোরে ওঠা, পরিচ্ছন্ন থাকা, কঠোর অনুশাসন মেনে চলা, এসব তাকে সহ্য করতে হচ্ছিল। ভুল হলে শাস্তিও মিলত। প্রিয়া প্রথমে বুঝতেই পারত না যে এসব কেন ঘটছে। সে কেবল ভাবত, আর মা কেন তাকে ছেড়ে চলে গেলেন? মা কি তাকে ভালোবাসতেন না? সে কি এতই খারাপ ছিল যে মা তাকে সঙ্গে রাখতে চাননি? এই প্রশ্নগুলো প্রতি রাতে তাকে যন্ত্রণা দিত, কিন্তু কোনো উত্তর মিলত না। ধীরে ধীরে প্রিয়া অনুভব করল যে তাকে নিজের জীবন নিজেই গড়তে হবে। সে বুঝতে পারল যে সে অন্যের ওপর নির্ভরশীল হতে পারে না। গিন্ট তাকে নিজেকে এতটাই শক্তিশালী করতে হবে যে একদিন তার মা নিজেই তার সাথে দেখা করতে আসবে। পড়াশোনার প্রতি মনোযোগ বাড়তে লাগল। সে তার স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী ছিল। শিক্ষকরাও তার কঠোর পরিশ্রম দেখে অবাক হতেন। একদিন বালিকা নিবাসে একজন সমাজকর্মী এলেন। তিনি দেখলেন যে প্রিয়া পড়াশোনায় খুব ভালো। তিনি সরকারের কাছে আবেদন জানালেন যে তাকে একটি ভালো স্কুলে পড়ার সুযোগ দেওয়া হোক। তার প্রচেষ্টার ফলে প্রিয়া শহরের একটি নামকরা স্কুলে ভর্তি হল। এটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এখন তার জগৎ পাল্টাতে শুরু করেছিল। সে তার কঠোর পরিশ্রমের জোরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার হৃদয়ে একটি প্রশ্ন সবসময় থাকত, মা, আমাকে কেন ছেড়ে গিয়েছিলেন?
প্রিয়া যখন দশম শ্রেণীতে উঠল ততদিনে সে জীবনের আসল সংগ্রাম বুঝতে পেরেছিল। শৈশব থেকে তাকে অনেক কঠিন সময়ের মোকাবিলা করতে হয়েছে। মায়ের সঙ্গত্যাগ, বালিকা নিবাসে কঠোর জীবন কাটানো, সমাজের অবহেলা দেখা। কিন্তু এই সব তাকে দুর্বল করেনি, বরং সে এই কষ্টগুলোকে তার শক্তিতে পরিণত করেছিল। এখন তার একটাই স্বপ্ন ছিল, এত বড় হওয়া যে পৃথিবী তাকে সম্মানের চোখে দেখবে, এবং সে তার মাকে এই প্রশ্নটি করতে পারবে যে তাকে স্টেশনে ছেড়ে যাওয়ার কারণ কি ছিল। একদিন স্কুলের প্রিন্সিপাল ক্লাসে জিজ্ঞাসা করলেন, বাচ্চারা, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ ব্যবসায়ী হওয়ার ইচ্ছা প্রকাশ করল। কিন্তু যখন প্রিয়ার পালা এলো তখন সে দৃঢ়তার সাথে বলল, আমি এই জেলার জেলা ম্যাজিস্ট্রেট ডিএম হতে চাই। তার কথা শুনে পুরো ক্লাস হেসে উঠল। কেউ কেউ মজা করল, অনাথ মেয়ে আবার ডিএম হবে কি করে? কেউ কেউ কটাক্ষ করল, আগে নিজের জীবন সামলাও, তারপর দেশ সামলানোর স্বপ্ন দেখো। কিন্তু প্রিয়া এসব কথাই কান দিল না। সে জানত যে তাকে লক্ষ্যে পৌঁছাতে হলে পৃথিবীর সমস্ত নেতিবাচক চিন্তা থেকে উপরে উঠতে হবে। সে দিন-রাত কঠোর অধ্যাবসায় করার সিদ্ধান্ত নিল। তার কাছে দামি কোচিং ক্লাসের সুবিধা ছিল না, কিন্তু তার ছিল নিজের ওপর অটুট বিশ্বাস। সে স্কুলের পরে লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বসে বই পড়ত, নোট তৈরি করত, কঠিন সমস্যার সমাধান করত। বালিকা নিবাসের কঠোর নিয়ম সত্ত্বেও সে তার স্বপ্নকে বাঁচিয়ে রাখল। যখন বাকি বাচ্চারা খেলত, সে বইয়ে ডুবে থাকত। যখন অন্যেরা ঘুমিয়ে পড়ত, সে গভীর রাত পর্যন্ত পড়ার টেবিলে বসে থাকত। দ্বাদশ শ্রেণীতে সে জেলায় প্রথম স্থান অধিকার করল। তার নাম কাগজে ছাপা হল এবং অনেকেই তার পরিশ্রমের প্রশংসা করল। কিন্তু তার জন্য এটা ছিল শুধু প্রথম ধাপ। এরপর সে রাজ্যের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল এবং সেখান থেকেই সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করল। এই পথ সহজ ছিল না। অর্থের অভাব ছিল, একাকিত্ব ছিল, সমাজের কটাক্ষ ছিল, কিন্তু প্রিয়া থামল না। ৩ বছরের কঠোর প্রস্তুতির পর যখন সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল ঘোষণা হল, তখন তার নাম প্রথম 10 জনের মধ্যে ছিল। সে চোখে জল নিয়ে ফলাফল দেখল। এই জল ছিল আনন্দের। যে পৃথিবী তাকে অনাথ ভেবেছিল, আজ সেই পৃথিবী তাকে জেলা ম্যাজিস্ট্রেট ডিএম বলতে চলেছে। সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হওয়ার পর প্রিয়ার পোস্টিং সেই জেলাতেই হল, যেখানে এক সময় তার মা তাকে স্টেশনে ছেড়ে গিয়েছিলেন। এটা শুধু একটি কাকতালীয় ঘটনা ছিল না, এটা ছিল ভাগ্যের এক অদ্ভুত খেলা। কিন্তু প্রিয়ার জন্য এই পোস্টিং শুধু একটি সরকারি দায়িত্ব ছিল না, এটা ছিল তার অতীতের মুখোমুখি হওয়ার একটি সুযোগ। এখন সে একজন ডিএম, কিন্তু তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, আমার মা কি আজও সেই শহরতলির রেলওয়ে স্টেশনেই আছেন? তিনি কি আমাকে চিনতে পারবেন? জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই সে তার জন্ম সংক্রান্ত তথ্য জোগাড় করার চেষ্টা শুরু করল। সে তার পুরনো বালিকা নিবাসের রেকর্ড, পুলিশ স্টেশন থেকে রিপোর্ট বের করল এবং শহরতলি রেলওয়ে স্টেশনের আশেপাশে থাকা লোকদের জিজ্ঞাসাবাদ করল। অবশেষে সে একটি চঞ্চলকর তথ্য পেল। তার মা মালতী আজও সেই শহরে থাকেন, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। প্রিয়া জানতে পারল যে তার মা মালতী স্টেশনের কাছেই একটি বস্তিতে থাকেন। তিনি ছোটখাটো কাজ করে কোনো মতে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল এই যে তিনি আজও প্রতিদিন স্টেশনের সেই একই কোণে গিয়ে বসেন, যেখানে তিনি প্রিয়াকে ছেড়ে গিয়েছিলেন। লোকেরা বলতো যে তিনি কারোর জন্য অপেক্ষা করছেন, কিন্তু কখনো কিছু বলতেন না। এটা জানতে পেরে প্রিয়ার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল। যে মাকে এসে তার জীবন থেকে সরিয়ে দিয়েছিল, যাকে সে স্বার্থপর ভাবত, তিনি হয়তো আজও তাকে স্মরণ করছেন। কিন্তু প্রশ্ন ছিল, যদি তিনি তাকে এতই ভালোবাসতেন, তবে কেন তিনি তাকে স্টেশনে একা ছেড়ে গেলেন? এই প্রশ্ন তার মনকে তোলপাড় করছিল। পরের দিনই প্রিয়া তার কর্মীদের বলল যে তাকে কাউকে না জানিয়ে শহরের পরিস্থিতি দেখতে যেতে হবে। কোনো সরকারি গাড়ি বা আড়ম্বর ছাড়াই সে সাধারণ পোশাকে শহরতলির রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছাল। সেখানে সে দেখল একজন দুর্বল, সময়ের আগেই বৃদ্ধ হয়ে যাওয়া এবং শীর্ণ মহিলা এক কোণে বসে আছেন। তার চোখ নিষ্প্রভ ছিল, পোশাক ছিল ছেঁড়া, কিন্তু মুখে ছিল এক চাপা কষ্ট। সেই একই কষ্ট যা হয়তো 15 বছর আগে তার চোখে ছিল। প্রিয়া কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল।
তার গলা শুকিয়ে গেল, বুক দ্রুত ধড়ফড় করতে লাগল। সে এগিয়ে গেল এবং কাঁপানো গলায় বলল, মা। এই কথাটি মালতীর কানে পৌঁছানো মাত্রই তিনি ধীরে ধীরে মাথা তুললেন। তার ঝাপসা চোখ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখল। এক মুহূর্তের জন্য তিনি কিছুই বুঝতে পারলেন না, কিন্তু যেই তিনি প্রিয়াজ চোখের দিকে তাকালেন, তার মুখের রং পাল্টে গেল। তিনি কাঁপতে লাগলেন, চোখ থেকে জল পড়তে লাগল। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল। তার মনে একটাই প্রশ্ন ছিল, আমাকে স্টেশনে ছেড়ে যাওয়ার কারণ কি ছিল? এবং এখন এই প্রশ্নের উত্তর তার মাকে দিতে হবে। প্রিয়ার কথা শোনা মাত্রই মালতী কেঁপে উঠলেন, তার চোখ থেকে জল পড়তে লাগল। তিনি ছোট বাচ্চার মতো ফুঁপিয়ে কাঁদছিলেন। এত বছর পর তার মেয়েকে সামনে দেখে তার আবেগ বাঁধ ভাঙল। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল এবং শব্দ যেন গলায় আটকে গিয়েছিল। প্রিয়া সেখানেই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মা, আমাকে স্টেশনে কেন ছেড়েছিলে? তার কণ্ঠে ছিল যন্ত্রণা, প্রশ্ন এবং একটি আশা যে আজ সে তার শৈশবের সবচেয়ে বড় আঘাতের কারণ জানতে পারবে। মালতীর চোখে অনুশোচনার ঢেউ আছড়ে পড়ল। তিনি কাঁপতে কাঁপতে তার কাঁপানো হাত দিয়ে প্রিয়ার মুখ স্পর্শ করার চেষ্টা করলেন, কিন্তু ইতস্তত করলেন। তার মেয়ে আজ একজন ডিএম, আর তিনি নিজে একজন অসহায় নারী। তিনি কি তার মেয়েকে স্পর্শ করার যোগ্য? বেটি, মালতী খুব কষ্টে তথা শুরু করলেন, আমি তোকে ছাড়িনি, আমি তোকে বাঁচিয়েছিলাম। প্রিয়া চমকে উঠল। সে নিজের চোখের জল মুছে মালতীর চোখে তাকাল। বাঁচিয়েছিলে? কার কাছ থেকে মা? মালতী গভীর শ্বাস নিলেন এবং অনেক বছর আগের এক ভয়াবহ গল্প বলতে শুরু করলেন। তোর বাবা বদন সিং খুব নিষ্ঠুর মানুষ ছিলেন। তিনি ছিলেন মাতাল, জুয়ারি এবং প্রায়ই আমার ওপর হাত তুলতেন। যখন তুই জন্ম নিলি তখন আমার মনে হয়েছিল যে এখন সব ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি আরও বেশি রাগী হয়ে গেলেন। তিনি ছেলে চাইতেন, মেয়ে নয়। যখন তোর বয়স অনেক কম ছিল তখন তিনি তোকে মেরে ফেলার হুমকি দিলেন। প্রিয়ার বুক ধড়ফড় করতে লাগল। সে কখনো ভাবেনি যে তার জীবনের পিছনে এত কঠিন সত্য লুকিয়ে আছে। সেই রাতে যখন আমি তোকে স্টেশনে ছেড়ে দিয়েছিলাম, সেটা আসলে আমার শেষ চেষ্টা ছিল। মালতী কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা তোকে মারার জন্য বাড়ি এসেছিল। আমি জানতাম যে যদি আমি তোকে আমার সাথে রাখি তবে তিনি আমাদের দুজনকেই মেরে ফেলবেন। তাই আমি তোকে বাঁচানোর জন্য স্টেশনে ছেড়ে দিয়েছিলাম, এই আশায় যে কোনো ভালো মানুষ তোকে আপন করে নেবে। আমি তোকে ফিরিয়ে নিতে এসেছিলাম বেটি, কিন্তু যখন আমি ফিরে এলাম তখন তুই সেখানে ছিলি না। প্রিয়ার বুক জোরে ধড়ফড় করতে লাগল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হল। তাহলে কি তার মা তাকে ছেড়ে যাননি, বরং তার জীবন বাঁচানোর জন্য এমন করেছিলেন? কিন্তু এখন প্রশ্ন ছিল, তার বাবা বদন সিং কোথায় ছিলেন? তিনি কি এখনও বেঁচে আছেন? আর তিনি কি কখনো প্রিয়াকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন? প্রিয়ার মনে প্রশ্নের ঝড় উঠল। তার মায়ের কথা শুনে তার মন নরম হয়ে গেল, কিন্তু একই সাথে আরও একটি প্রশ্ন তার ভেতর জেগে উঠল। যদি আমার মা সত্যি কথা বলছেন, তাহলে আমার বাবা কোথায়? তিনি কি এখনও বেঁচে আছেন? এবং যদি তিনি এতই নিষ্ঠুর ছিলেন, তবে তিনি কি কখনো আমাকে খুঁজে বের করার চেষ্টা করেননি? প্রিয়া তার মায়ের হাত ধরল এবং গভীর শ্বাস নিয়ে জিজ্ঞাসা করল, মা, তিনি কি এখনও বেঁচে আছেন? মালতীর মুখ ভয়ে সাদা হয়ে গেল। তিনি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকালেন, যেন কোনো লুকানো বিপদ এখনও তার মাথার উপর ঘোরাফেরা করছে। তারপর তিনি কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ, তিনি এখনও বেঁচে আছেন এবং তোকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। এটা শুনে প্রিয়ার চোখ বড় হয়ে গেল। কি? তার কণ্ঠস্বর চড়ে গেল। তিনি আমাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেন? যখন তিনি নিজেই আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন, তখন হঠাৎ আমাকে খুঁজে বের করার কি দরকার পড়ল? মালতী যন্ত্রণাময় শ্বাস নিলেন এবং বললেন, বেটি, যখন তুই বালিকা নিবাসে ছিলি তখন তিনি অনেক চেষ্টা করেছিলেন যে তোকে ফিরে তান, কিন্তু তার উদ্দেশ্য ঠিক ছিল না। তিনি তোকে এই জন্য খুঁজছিলেন না যে তিনি তোকে ভালোবাসতেন, বরং এই জন্য যে তার টাকার দরকার ছিল। প্রিয়ার মাথা ঘুরে গেল। টাকার দরকার ছিল? হ্যাঁ, মালতী মাথা নিচু করে বললেন, তোর বাবার মদ ও জুয়ার নেশা এত বেড়ে গিয়েছিল যে তিনি পুরোপুরি ঋণের জালে ডুবে গিয়েছিলেন।
তিনি তার সমস্ত জমি, বাড়ি এবং গয়না বিক্রি করে দিয়েছিলেন। যখন তার কাছে আর কিছু রইল না, তখন তিনি তোকে বিক্রি করার পরিকল্পনা করলেন। প্রিয়ার শ্বাস থেমে গেল, তার গায়ে কাঁটা দিয়ে উঠল। হ্যাঁ বেটি, মালতী কাঁদতে কাঁদতে বললেন, তিনি একবার আমাকে বলেছিলেন যে তিনি তোকে কোনো ধনী লোকের বাড়িতে দাসী হিসাবে বিক্রি করে দেবেন এবং যদি তারা তোকে পছন্দ করে তবে তারা তোকে দত্তকও নিতে পারে। কিন্তু আমি জানতাম যে এটা শুধু একটা অজুহাত ছিল। তিনি তোকে বিক্রি করে শুধু তার ঋণ মেটাতে চাইছিলেন। প্রিয়ার পুরো শরীর রাগ আর কষ্টে কাঁপতে লাগল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে যে বাবার কথা কখনো ভাবতও না, তিনি তার জীবনকে এই পর্যায়ে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। তাহলে কি হলো মা, তিনি আমাকে কেন খুঁজে পেলেন না? মালতী চোখ মুছতে মুছতে বললেন, ঈশ্বরের কৃপায় বালিকা নিবাস তোকে দত্তক দেয়নি এবং তোকে সুরক্ষিত রেখেছিল। কিন্তু যখন তোর বাবা তোকে পেতে ব্যর্থ হলেন, তখন তিনি আরও বেশি রাগে ফেটে পড়লেন। তিনি আমাকে মারতে এসেছিলেন। সেদিন আমি কোনো মতে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচাই এবং স্টেশনের কাছে লুকিয়ে থাকি। প্রিয়া এখন সব বুঝতে পেরেছিল। তার মা তাকে শুধু এই জন্য ছেড়ে যায়নি যে তিনি বাধ্য ছিলেন, বরং এই জন্য যে তার জীবন বাঁচানো জরুরি ছিল। কিন্তু এখন প্রশ্ন ছিল, তার বাবা বদন সিং কি এখনও সেই শহরে ছিলেন? আর যদি হাঁ, তবে তিনি কি এখনও ততটাই বিপজ্জনক ছিলেন? প্রিয়া জানত যে এই গল্প এখানেই শেষ হয়নি। এখনও কিছু লুকানো রহস্য সামনে আসা বাকি ছিল। প্রিয়ার চোখে এখন ঘৃণা এবং কৌতূহল দুটোই ঝিলিক দিচ্ছিল। তাকে এখন তার বাবার সম্পর্কে পুরো সত্যিটা জানতে হবে। তিনি কি এখনও বেঁচে আছেন? যদি হাঁ, তবে কি তিনি এখনও ততটাই নিষ্ঠুর এবং স্বার্থপর, নাকি সময় তাকে বদলে দিয়েছে? সে সাথে সাথেই তার সচিবকে বলল, আমাকে এই শহরে বসবাসকারী একজন ব্যক্তির সম্পর্কে পুরো তথ্য চাই। তার নাম বদন সিং, বয়স প্রায় ৫৫ থেকে ৬০ বছর হবে। একসময় তিনি মদ ও জুয়ারের নেশায় আসক্ত ছিলেন। খুঁজে দেখুন তিনি কোথায় আছেন, কি করছেন, আমার প্রত্যেকটি তথ্য চাই। সচিব কিছুক্ষণ পর ফিরে এলেন। ম্যাডাম, আমরা তার সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। প্রিয়ার শ্বাস দ্রুত হল। সে টেবিলের ওপর ঝুঁকে বলল, বলুন। সচিব ফাইল খুলে বললেন, বদন সিং এখনও বেঁচে আছেন, কিন্তু তার অবস্থা খুব খারাপ। অনেক বছর আগে তিনি তার সমস্ত সম্পত্তি হারান। তিনি কিছু লোকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন, কিন্তু পরিশোধ করতে পারেননি। সেই লোকেরা তাকে মারতে এলে তিনি ভয়ে শহর ছেড়ে পালিয়ে যান। প্রিয়া অবাক হল। সে কিছু বলতে যাচ্ছিল যে সচিব আরও বললেন, কিন্তু কয়েক বছর পর যখন তিনি মনে করলেন যে এখন আর কেউ তাকে মারবে না, তখন তিনি আবার এই শহরে ফিরে আসেন। এখন তিনি একটি মন্দিরের বাইরে ভিক্ষা করে জীবনযাপন করছেন। লোকেরা বলে যে তিনি প্রায়ই মদের নেশায় পড়ে থাকেন এবং অর্থহীন কথা বলেন। প্রিয়ার মনে ক্রোধের ঢেউ বয়ে গেল। যে মানুষটি একসময় তার নিজের মেয়েকে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন, আজ তিনি নিজেই ভিক্ষা করতে বাধ্য। এটা কি ঈশ্বরের বিচার ছিল? কিন্তু প্রিয়ার এখনও একটি প্রশ্নের উত্তর দরকার ছিল। তিনি কি কখনো তার স্ত্রী অর্থাৎ আমার মাকে খুঁজে বের করার চেষ্টা করেছেন? সচিব মাথা নাড়লেন, না ম্যাডাম, যখন তিনি তার স্ত্রীকে হারালেন তখন তিনি পুরোপুরি একা হয়ে গেলেন। কারো সাথেই তার কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই অদ্ভুত। লোকেরা বলে যে যখনই তিনি খুব বেশি নেশা করেন তখন তিনি কারো নাম নেন এবং কাঁদেন। প্রিয়া সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল, কার নাম? সচিব ধীরে ধীরে উত্তর দিলেন, প্রিয়া। এটা শুনে প্রিয়ার বুক ধড়ফড় করে উঠল। কি, তিনি আমার নাম নেন? সচিব মাথা নেড়ে বললেন, হ্যাঁ, লোকেরা বলে যে যখন তিনি খুব বেশি মদ পান করেন তখন তিনি বারবার বলেন, আমাকে ক্ষমা করে দাও প্রিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল ছিলাম, আমি খুব বড় পাপ করেছি। কিন্তু যখন তার হুঁশ ফেরে তখন তার কিছুই মনে থাকে না। প্রিয়া বুঝতে পারছিল না যে সে এর উপর কিভাবে প্রতিক্রিয়া জানাবে। তার বাবা কি সত্যিই তার কর্মের জন্য অনুশোচনা করছেন, নাকি এটা শুধু নেশার প্রভাব ছিল? কিন্তু এখন সে একটি সিদ্ধান্ত নিয়েছিল। তাকে তার বাবার সাথে দেখা করতে হবে। তাকে নিজের চোখে দেখে জানতে হবে যে তিনি কি সত্যিই তার ভুলগুলো অনুভব করেন, নাকি এই সব কেবলই একটি ছলনা। আর এই সিদ্ধান্তের সাথে প্রিয়া পরের দিনই সেই মন্দিরের বাইরে পৌঁছাল যেখানে বদন সিং ভিক্ষা করতেন। পরের দিন সকালে প্রিয়া কোনো নিরাপত্তা বাহিনী ছাড়াই সাধারণ পোশাকে সেই মন্দিরের বাইরে পৌঁছাল যেখানে তার বাবা ভিক্ষা করতেন।
তার বুক দ্রুত ধরফর করছিল। যে মানুষটি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন, যিনি তাকে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন, আজ সেই লোকটি ভিক্ষা করতে বাধ্য। এটা কি সত্যি ঈশ্বরের বিচার ছিল? মন্দিরের গেটেই সে একটি দুর্বল, পাতলা, নোংরা কাপড় পরা মানুষ দেখল। তার চুল এলোমেলো ছিল, দাড়ি অনেক মাস ধরে কাটা হয়নি এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। তিনি আর কেউ নন, বরং বদন সিংই ছিলেন, প্রিয়ার বাবা। তিনি একটি ছেঁড়া চাদর জড়িয়ে মাটিতে বসেছিলেন এবং কাঁপানো হাতে তার বাটি এগিয়ে দিয়ে আসা যাওয়াকারীদের কাছে ভিক্ষা চাইছিলেন। তার চোখ লাল ছিল, সম্ভবত নেশার কারণে। তিনি নিজের মনেই বিড়বিড় করছিলেন, আমাকে ক্ষমা করে দাও প্রিয়া, আমাকে ক্ষমা করে দাও। প্রিয়ার পা থেমে গেল। এই কি সেই মানুষ যিনি একসময় তাকে এই পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন? তার চোখে জল এলো, কিন্তু সে নিজেকে সামলে তার কাছে পৌঁছালো এবং ধীরে ধীরে বলল, বদন সিং। বদন সিং শুনলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানালেন না। তিনি আবার সেই একই শব্দগুলো পুনরাবৃত্তি করলেন, আমাকে ক্ষমা করে দাও প্রিয়া, আমাকে ক্ষমা করে দাও। প্রিয়ার রাগ ফুটতে শুরু করল। সে এখন আর চুপ থাকতে পারল না। সে কিছুটা ঝুঁকে জোরে গলায় বলল, বদন সিং, চোখ খোলো এবং দেখো তোমার প্রিয়া তোমার সামনে দাঁড়িয়ে আছে। বদন সিংয়ের শরীরে একটা ঝাঁকুনি লাগল। তিনি ধীরে ধীরে তার ঝাপসা চোখ খুললেন এবং সামনে তাকালেন। কয়েক মুহূর্তের জন্য তিনি প্রিয়াকে চিনতে পারলেন না, কিন্তু যেই তার চোখ প্রিয়ার চোখের সাথে মিলল, তার মুখের রং উড়ে গেল। তুই তুই তো আমার প্রিয়া, তিনি কাঁপতে কাঁপতে বললেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। প্রিয়ার ভেতরে মিশ্র অনুভূতি ছিল, রাগ, দুঃখ, ঘৃণা এবং এক অব্যক্ত করুণা। সে কঠোর স্বরে বলল, হ্যাঁ, আমি সেই প্রিয়া যাকে তুমি মেরে ফেলার হুমকি দিয়েছিলে, যাকে তুমি বিক্রি করার পরিকল্পনা করেছিলে, যাকে আমার মা বাঁচানোর জন্য স্টেশনে ছেড়ে দিয়েছিলেন। বদন সিং স্তব্ধ হয়ে গেলেন। তার ঠোঁট কাঁপতে লাগল, তার চোখ থেকে জল ঝরতে লাগল। তিনি হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, বেটি, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক পাপ করেছি, ভগবান আমাকে আমার শাস্তি দিয়েছেন। কিন্তু প্রিয়ার চোখে তখনও রাগ ছিল। সে ব্যঙ্গাত্মক স্বরে বলল, এখন ক্ষমা চাইছ? যখন আমার তোমাকে দরকার ছিল তখন তুমি আমাকে ধোঁকা দিয়েছিলে। যখন আমার মা তোমার মার থেকে বাঁচার জন্য স্টেশনে রাত কাটাচ্ছিলেন, তখন তোমার তার কষ্ট কেন মনে হয়নি? বদন সিং হাউমাউ করে কাঁদতে লাগলেন। তিনি কাঁপানো হাতে প্রিয়ার পা স্পর্শ করার চেষ্টা করলেন, কিন্তু প্রিয়া এক ধাপ পিছিয়ে গেল। বেটি, আমি সত্যিই খুব বড় ভুল করেছিলাম। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি টাকা আর মদ ছাড়া কিছুই দেখতে পাইনি। কিন্তু যখন আমি সব হারালাম, তখন আমি বুঝতে পারলাম যে আসল সম্পদ হল পরিবার। প্রিয়ার হৃদয়ে সামান্য আঘাত লাগল, কিন্তু সে জানত যে এইগুলো কেবল শব্দ নয়, কর্মের হিসাব ছিল। সে গভীর শ্বাস নিল এবং বলল, যদি তোমার নিজের ভুল সত্যি অনুভব হয়, তবে শেষ একটা কাজ করো, আমার মা মালতীর কাছে ক্ষমা চাও। যে মহিলা আমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন, তুমি তারই জীবন নরক বানিয়ে দিয়েছিলে। বদন সিং কাঁদতে কাঁদতে মাথা নিচু করলেন। তিনি কাঁপানো গলায় বললেন, হ্যাঁ, আমি মালতীর কাছে ক্ষমা চাইব, কিন্তু সে কি আমাকে ক্ষমা করবে? এখন সময় এসে গিয়েছিল যে বদন সিং তার স্ত্রী মালতীর মুখোমুখি হবেন। মালতী কি তাকে ক্ষমা করতে পারবেন, নাকি তিনি তার অতীতের যন্ত্রণা থেকে বেরোতে পারবেন না? বদন সিংয়ের চোখে অনুশোচনার জল ছিল, কিন্তু প্রিয়ার মনে তখনও কষ্ট ছিল। সে জানত যে শুধু আমাকে ক্ষমা করে দাও বলে দিলেই তার মা যে অত্যাচার সহ্য করেছেন তা মুছে যাবে না। কিন্তু তবুও সে চাইছিল যে তার মা তার অতীতের বোঝা থেকে মুক্ত হোক। তাই সে সিদ্ধান্ত নিল যে সে বদন সিংকে তার মায়ের সামনে নিয়ে যাবে। সেই সন্ধ্যায় প্রিয়া বদন সিংকে নিয়ে তার বাড়িতে পৌঁছাল। মালতী তার ঘরে বসে ভগবানের পূজা করছিলেন। দরজায় কড়া নাড়ার আওয়াজ হল। যেই তিনি দরজা খুললেন, তার সামনে সেই মুখটি ছিল যা তিনি কখনো ভুলতে পারতেন না, বদন সিং। মালতীর মুখের রং উড়ে গেল। তার চোখে ভয় এবং রাগের মিশ্রণ ছিল। তিনি এক ধাপ পিছিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে বললেন, এখানে কি করছে? প্রিয়া তার দিকে তাকাল এবং শান্ত স্বরে বলল, মা, এ ক্ষমা চাইতে এসেছে। মালতীর চোখে জল এলো, কিন্তু তিনি এখনও কঠোর ছিলেন।
তিনি কাঁপতে কাঁপতে বললেন, যে মানুষটি আমার মেয়েকে বিক্রি করার চেষ্টা করেছিল, যে আমাকে নির্মমভাবে মেরেছিল, যে আমাদের এই পৃথিবীতে অসহায় ছেড়ে দিয়েছিল, সে আজ ক্ষমা চাইতে এসেছে। বদন সিং কাঁদতে কাঁদতে তার কাঁপানো হাত জোর করলেন এবং বললেন, মালতী, আমি জানি যে আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু যখন আমি আমার মেয়েকে হারালাম, যখন আমি সব হারালাম, তখন আমি বুঝতে পারলাম যে আসল সম্পদ কি। আমি আমার ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে চাই, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু যদি তুমি আমাকে ক্ষমা নাও করতে পারো, তবে আমি সেটাও মেনে নিতে প্রস্তুত। শুধু একবার আমার মনের কথা শোনো। আলতির চোখে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁপানো ঠোঁট নিয়ে বললেন, যদি ক্ষমা এতই সহজ হতো, তবে এই পৃথিবীতে কেউ পাপই থাকত না। পারছিল যে তার মায়ের জন্য এটা কতটা কঠিন ছিল। সে মালতী গভীর শ্বাস নিলেন এবং ধীরে ধীরে বললেন, আমি তোমাকে ক্ষমা করলাম, তবে শুধুমাত্র এই কারণে নয় যে তুমি ক্ষমা চেয়েছ, বরং এই কারণে যে আমি আমার মনের বোঝা হালকা করতে চাই। রামনারায়ণ হাউমাউ করে কাঁদতে লাগলেন। তিনি মালতীর পায়ে লুটিয়ে পড়লেন, কিন্তু তিনি তাকে ধরে তুললেন। তবে তখনই মালতী গম্ভীর স্বরে বললেন, ক্ষমা দেওয়ার অর্থ এই নয় যে আমি তোমাকে আমার বাড়িতে জায়গা দেব। যা অতীত হয়ে গেছে তা আমি আবার আমার জীবনে ফিরিয়ে আনতে চাই না। কিন্তু যদি তুমি সত্যিই শুধরে যেতে চাও, তবে তোমার পাপের প্রায়শ্চিত্ত করো, কোনো অনাথ আশ্রমে যাও, সেবা করো, তোমার বাকি জীবন ভালো কাজে কাটাও। বদন সিং মাথা নিচু করলেন। তিনি জানতেন যে মালতীর এই সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি কাঁপানো গলায় বললেন, হ্যাঁ, আমি তাই করব। এরপর বদন সিং একটি বড় সিদ্ধান্ত নিলেন। তিনি শহর ছেড়ে শুভাশিস বালিকা নিবাসের মতো একটি অনাথ আশ্রমে সেবা করতে চলে গেলেন, যেখানে তিনি তার বাকি জীবন অনাথ শিশুদের সেবায় উৎসর্গ করার শপথ নিলেন। মালতী এবং প্রিয়াও এখন তাদের অতীতকে পিছনে ফেলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সত্যিই কি এই গল্প এখানেই শেষ হয়ে গিয়েছিল, নাকি প্রকৃতি এর জন্য আরও কোনো বাঁক রেখেছিল? সময় পেরিয়ে গেল। প্রিয়া তার মা মালতীর সাথে একটি নতুন জীবনের দিকে এগিয়ে গেল। সে তার অতীতের অন্ধকার পিছনে ফেলে এসেছিল, কিন্তু তার আত্মায় একটি নতুন শক্তি জেগে উঠেছিল। সে জানত যে জীবন তাকে শুধু একজন জেলা ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য নয়, বরং একটি উদাহরণ স্থাপন করার জন্য এখানে পর্যন্ত নিয়ে এসেছে। বদন সিং, যিনি একসময় নিজের পরিবারকে ধোঁকা দিয়েছিলেন, এখন অনাথ শিশুদের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি প্রতিদিন তার কর্মের প্রায়শ্চিত্ত করতেন। তিনি বাচ্চাদের পড়াতেন, তাদের যত্ন নিতেন এবং তাদের চাহিদা মেটানোর চেষ্টা করতেন। অনাথ আশ্রমের লোকেরা তাকে বাবাজি বলে ডাকতে শুরু করেছিলেন। এখন তিনি শুধু তার অতীতের বোঝা বহনকারী একজন মানুষ ছিলেন না, বরং অন্যদের জন্য আশার এক আলো হয়ে উঠেছিলেন। একদিন ভাগ্য আবার এক নতুন মোড় নিল। একটি সরকারি প্রকল্পের পরিদর্শনের জন্য প্রিয়া একটি অনাথ আশ্রমে পৌঁছালেন। যখন তিনি ভেতরে গেলেন, তখন তার চোখ একজন বয়স্ক ব্যক্তির ওপর পড়ল, যিনি বাচ্চাদের পড়াচ্ছিলেন। তিনি মনোযোগ দিয়ে দেখলেন, এই ব্যক্তি বদন সিং। তিনি সাদা কুর্তা পায়জামা পরে মাথায় সাদা টুপি লাগিয়ে একটা বাচ্চাকে কোলে বসিয়েছিলেন। তার চোখে শান্তি ছিল, কিন্তু যখন তার নজর প্রিয়ার ওপর পড়ল, তখন তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলেন। প্রিয়া কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমরা সত্যিই তোমার জীবন বদলে ফেলেছ? বদন সিংয়ের চোখে জল এলো। তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ বেটি, আমি এখন এক নতুন মানুষ। আমি যতটা পারি বাচ্চাদের জন্য করছি। প্রিয়ার চোখ ভিজে গেল, কিন্তু এবার সেটা কষ্টের নয়, বরং তৃপ্তির অশ্রু ছিল। সে ধীরে ধীরে বলল, তাহলে হয়তো এই গল্প এখন স্টেন্স। এরপর প্রিয়া সরকারি প্রকল্পের অধীনে সেই অনাথ আশ্রমকে আরও বেশি সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সেখানকার বাচ্চারা ভালো শিক্ষা ও যত্ন পেতে পারে। অফিসিয়াল শুধু একজন জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন না, বরং লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। তার গল্প এটাই শেখায় যে মানুষ তার পরিস্থিতির দাস হয় না। যদি সে চায়, তবে সে নিজের ভাগ্য নিজেই লিখতে। এই ঘটনার কিছু বছর পর যখন বদন সিংয়ের মৃত্যু হল, তখন অনাথ আশ্রমের শত শত শিশু তার শেষ যাত্রায় অংশ নিয়েছিল। একসময় নিজের মেয়ের সাথে দর কষাকষি করতে প্রস্তুত ছিলেন, শেষ পর্যন্ত সেই মানুষটি এমন শিশুদের বাবা হয়ে উঠলেন যারা কারও আপন ছিল না।
গল্পের বার্তা, খারাপ থেকে খারাপ পরিস্থিতিও মানুষকে থামাতে পারে না যদি সে নিজেকে বদলানোর সিদ্ধান্ত